পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 5। কেন? বন্ধুদের কথায় অপরিচিত একটা মেয়েকে উল্টাপাল্টা কথা বলতে বলতে তার প্রেমে পড়ে গেছেন নাকি? না ম্যাম, এমন কিছু না। আমি যতটুকু শুনেছি প্রেমে পড়লেই নাকি এরকম হয়। যদি প্রেমে নাই পড়েন তবে আপনার সঙ্গে এসব হচ্ছে কেন? অপরাধ বোধের কারণে। আপনি আমার উপর এতটাই বিরক্ত আর রেগেছিলেন যে রাতে ফোনটাও বন্ধ করে রাখেন। দিনের বেলায় এত কল দেওয়ার পরও রিসিভ করেন না। অপরাধ বোধের কারণে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। প্রার্থনা চুপ করে রইল। ছেলেটার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে সত্যি সত্যি সে অনুতপ্ত। ম্যাম, বলুন, প্লিজ মাফ করে দিন। প্রার্থনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে। মাফ করেছেন? হ্যাঁ। মন থেকে করেছেন? হ্যাঁ। সত্যি? হ্যাঁ রে ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনি অনেক ভালো। আমি জানি আমি ভালো। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা রাখছি। ভালো থাকবেন প্রার্থনা। কল কেটে গেল। প্রার্থনা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ছেলেটা তার নাম জানলো কিভাবে? সে তো একবারও নিজের নাম বলেনি। কিছুক্ষণ ভাবতেই স্মরণ হলো তার দাদি তার নাম বলে দিয়েছিল। কল করে এভাবে এতবার মাফ চাওয়া ছেলেটার উপর থেকে রাগ কমে গেছে প্রার্থনার। বিড়বিড় করে বলল, যতটা অসভ্য আর শয়তান ভেবেছিলাম ততটাও না। দরজা লাগিয়ে দিয়ে ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। চোখ জোড়া বুঝতেই ফোনটা আবারও শব্দ করে কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল রোহানের কল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করছিস? খেয়ে ঘুমোতে এলাম। ফোন বিজি দেখাচ্ছিল কেন? প্রার্থনা চুপ করে রইল। কি বলবে সে? সত্যিটা সে বলতে পারবে না এখন। এতদিন পর এখন যদি বলে একটা ছেলে কল করে তাকে বিরক্ত করত আর আজ সে তার কাছে মাপ চাইল, তবে রোহান ভীষণ রকমের রেগে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু প্রথম দিনই ব্যাপারটা সে বলেনি, তাই বকা খাওয়ার জন্য এখনও বলবে না। প্রার্থনা, কথা বলছিস না কেন? ভাইয়ের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো প্রার্থনা। কোনো রকম জড়তা ছাড়াই স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার সঙ্গে কথা বললাম। এইটুকু কথা বলতে এত সময় লাগে? প্রার্থনা চুপ করে রইল। রোহান বলল, আচ্ছা ঘুমা তাহলে। তুমি খেয়েছো? খাবো কিছুক্ষণ পর। নিজের যত্ন নিও। আচ্ছা, ভালো থেকো। গুড নাইট কলিজা। লাভ ইউ ভাইয়া। কল কেটে দিল রোহান। প্রার্থনা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়ল আবার। চোখ বন্ধ করতে অপরিচিত ছেলেটার কথা স্মরণ হলো। দুদিন কি বকাটাই না দিয়েছিল ছেলেটাকে। প্রার্থনা নিজেই লজ্জায় পেল নিজের কাজে। ছেলেটা যে সত্যি সত্যি বন্ধুদের কথায় অমন অকওয়ার্ড কথাবার্তা বলেছে তা বুঝতে পারছে প্রার্থনা। প্রার্থনা গালি দিলে ছেলেটা কিছুক্ষণ চুপ হয়ে থাকতো, যেন কিছু ভাবতে বসে যেত সে। মূলত সে থমথম খেয়ে বসে থাকতো আর তার বন্ধুরাই তাকে শিখিয়ে দিত পরের কথাগুলো। আনমনে হেসে উঠল প্রার্থনা। কোলবালি শক্ত করে জড়িয়ে ধরে মুখ ঘষল তাতে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখা হলো বড় বোনের সঙ্গে। ভূত দেখার মতো তাকিয়ে বলল, আমি সত্যি দেখছি নাকি জেগে জেগে স্বপ্ন দেখছি? মিলি কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, কি দেখছিস? পাটোয়ারে বাড়ির বড় বউ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছে যে আজ? মিলি হাঁটতে হাঁটতে বলল, নাটক করবি না একদম। নাটক করছি আমি? 7টার আগে যার ঘুমোই ভাঙে না, সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছে? মিলি হাঁটতে হাঁটতেই পিছু ফিরে বলল, 2 দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে নাটক দেখাও? প্রার্থনা বড় বোনের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, 2 দিন? বলো এই মাসে আজ আর এর আগে একদিন, এই 2 দিন একটু দ্রুত ঘুম থেকে উঠেছ। তোর মতন রাত 8টা বাজতেই তো মরার মতো ভোজ ভোজ করে ঘুমাই না যে ভোর হতেই ঘুম ভেঙে যাবে। তোমার মতন আমি তো আর রাত জেগে কারোর সঙ্গে প্রেম করি না। তুমি যদি আমার মতো রাত 8টায় ঘুমিয়ে যাও, তাহলে মাঝরাত পর্যন্ত পাটোয়ারি বাড়ির বড় ছেলের সঙ্গে প্রেম করবে কিভাবে? আমি কি বুঝি না তুমি কেন রাত জাগো? মিলি প্রার্থনার কথাগুলো শুনেও তেমন কিছু বলল না। প্রার্থনা বোনের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ভাইয়া এখনও আসছে না কেন? গত সপ্তাহেই তো গেল বাড়ি থেকে। বোঝে না মনে হচ্ছে ফিডার খায়। আমি তো ওমার জামাইয়ের কথা বলেছি। দুলাভাই কবে আসবে? আর কত অপেক্ষা করব? কিসের অপেক্ষা? আরে ধ্যাত, বিয়ে খাবো তোমাদের। বিয়ের ঝাঁকানাকা একটা নাচ দেব। হ্যাঁ, নাচিস সেই রাতই তোর জীবনের শেষ রাত নামিয়ে দেবে রোহান ভাইয়া। প্রার্থনা ভাব নিয়ে বলল, তোমার মনে হয় আমার ভাইয়া আমাকে ফুলের টোকা দেবে? দেখবে ভাইও আমার সঙ্গে নাচছে। গানের লিরিক্স নাচতে নাচতেই সুর তুলে গাইল প্রার্থনা। মিলি আর কিছু বলল না। পারিবারিকভাবে মিলির আকদ সম্পন্ন হয়েছে গত বছর। সামনের বছর অনুষ্ঠান করে তাকে তুলে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে। মিলির হাজব্যান্ড পোস্ট গ্রাজুয়েশন করার জন্য দেশের বাইরে গেছে। নিচে নেমে আসতে দাদির সঙ্গে দেখা হলো দুজনের।
সখিনা বেগম তসবি পাঠ করছেন আর ড্রয়িং রুম জুড়ে হাঁটছেন। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। ফজরের নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম জুড়ে হাঁটেন আর তসবি পাঠ করেন। খাওয়া দাওয়ার পর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রার্থনা। এমন সময় তার ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো ভাইয়া লেখাটা জলজল করছে। রিসিভ করতে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো রোহানের মোলায়েম কণ্ঠস্বর। প্রার্থনা হাসি মুখে সালামের উত্তর দিল, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করছিস? কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। তুমি? মাত্র ঘুম থেকে উঠলাম, এই জন্যই কণ্ঠস্বর এমন শোনাচ্ছে। আচ্ছা দেখে শুনে যাস। আচ্ছা রাখছি, ভালো থাকিস। তুমি ভালো থেকো। আমি তোমাকে ভীষণ মিস করছি ভাইয়া। এই তো আর কয়েকটা মাস, তারপর থেকে বাড়িতেই থাকবো। আচ্ছা রাখি, ফ্রেশ হয়ে নাস্তা করো। আচ্ছা। ফোন রেখে হিজাব বাঁধা শেষ করে ব্যাগ কাঁধে নিল। তুবাকে মেসেজ করতে করতে বের হলো রুম থেকে। এর মধ্যে পেরিয়ে গেল আরও এক সপ্তাহ। রাতের খাবার খেয়ে বাড়ির সবার সঙ্গে সোফায় বসেছে প্রার্থনা। তার পাশে থাকা ফোনে মেসেজ নোটিফিকেশন বেজে উঠল এবার। স্ক্রিনে তাকিয়ে দেখলো অপরিচিত নাম্বার থেকে মেসেজে কেউ সালাম পাঠিয়েছে। ভুরু কুঁচকে গেল তার। তাকিয়ে থাকার মধ্যে স্ক্রিনের আলো নিভে গেল। পাওয়ার বাটন চাপতেই কল এলো রোহানের। বোনের খোঁজখবর নেওয়ার জন্য দিনে কয়েকবার কল করে রোহান। কল রিসিভ করে মুখের সামনে ধরতেই রোহানের হাসি মুখ স্ক্রিনে ভেসে উঠল। বোনের সঙ্গে কথা শেষ করে বাবাসহ বাকিদের সঙ্গেও বলল। ঘড়ির কাঁটা রাত 9টার ঘর পার হতেই সোফা ছেড়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল প্রার্থনা। ঘুমে তার চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। হঠাৎ স্মরণ হলো মেসেজটার কথা। মেসেজ ওপেন করে মেসেজটা দেখল। তার সিম কার্ডে ব্যালেন্স নেই। কোনো মেসেজও নেই যে রিপ্লাই করবে। আর রিপ্লাই দিতে বইয়েই গেছে তার। নাম্বারটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ল সেই যুবকের কথা। তাড়াহুড়ো করে কল লিস্ট চেক করতেই দেখলো এটা ওই যুবকেরই নাম্বার। বজ্জাত বেটা আজকে আবার মেসেজ দিচ্ছে কেন? প্রার্থনা ভাবনার মাঝে আবার মেসেজ এলো, কেমন আছেন ম্যাডাম? প্রার্থনা মেসেজ সিন করে রেখে দিল। দরজার আগিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে এবার। রেগে আছেন ম্যাডাম? লাইট নিভিয়ে বিছানায় শুয়ে মেসেজের রিপ্লাই দিল প্রার্থনা। আজকেও কি বন্ধুদের খপ্পরে পড়ে মেসেজ দিচ্ছেন নাকি? সঙ্গে সঙ্গে মেসেজ সিন হলো আর রিপ্লাই এলো, একদম না। প্রার্থনা কপালে গাঢ় ভাঁজ ফেলে লিখল, তাহলে আমার সব কিছু এলোমেলো লাগছে। যেমন পড়াশোনায় মন বসছে না, খেতে ইচ্ছে করে না, ঘুম আসে না, সব সময় অস্থির অস্থির লাগে, বুকের ভেতর ছটফট করে। তো আমি কি করতে পারি? তুমি কি জাদু জানো? মেসেজটা দেখে কয়েক সেকেন্ডের জন্য শ্বাস আটকে রইল প্রার্থনা। আপনি থেকে সোজা তুমি কথা বলছো না কেন? জাদু জানলে কি হয়েছে? জাদু করেছো আমার ওপর? মানে তুমি জাদু করেছো আমার ওপর? তোমার কণ্ঠস্বর শোনার জন্য আমার মন ছটফট করছে। তোমার কথা স্মরণ হলে হৃদস্পন্দন বেড়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্রার্থনা দাঁত কিরমির করে লিখল, মাথা খারাপ হয়েছে নাকি আপনার? তোমার জন্য ফ্ল্যাট করছেন? আমি যা বলছি তাকে ফ্ল্যাট বলে? হ্যাঁ তাহলে করছি। আপনি আমার ভাইয়াকে চেনেন না? তোমার বাসার অ্যাড্রেস দাও, গিয়ে সাক্ষাৎ করে আসি।